অপেক্ষা, লিখেছে হুমায়ুন আহমেদ। দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। ইদানিং পিরোজের একটা সমস্যা হচ্ছে, রিক্সা চড়তে পারে না। রিক্সা চড়লে মনে হয় কাত হয়ে রিক্সা থেকে পড়ে যাবে, সে ছিটকে পড়বে রিক্সা থেকে। তাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই পেছনে সমগ্র বাংলাদেশ 60 টন লেখা একটা ঘাতক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যাবে। মৃত্যুর আগ মুহূর্তে সে পটপট জাতীয় মুড়ি বাজার মতো শব্দ শুনতে পাবে। এই শব্দটা ট্রাকের চাকার নিচে তার মাথার খুলি ভাঙার শব্দ। মৃত্যুর আগের মুহূর্তে সেই গন্ধ যে গন্ধ তার নাকে ঢুকবে, সেই গন্ধ হলো পেট্রোলের গন্ধ এবং ট্রাকের চাকার গন্ধ। শেষ দৃশ্য হিসেবে দেখবে ট্রাকের মাঠগার্ড। ফিরোজ বুঝতে পারছে তার মানসিক সমস্যা হচ্ছে। সমস্যাটা মনে হয় বাড়ছে। রিক্সায় উঠেই সে সারাক্ষণ পিছনের দিকে তাকিয়ে থাকে। এই বুঝি ট্রাক এলো। বিদেশে এই জাতীয় সমস্যা হলে লোকজন আতঙ্কে অস্থির হয়ে সাইকিয়াট্রিস্টের কাছে চলে যেত। বাংলাদেশে এর চেয়ে ভয়াবহ সমস্যা নিয়ে লোকজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো ঘোরাফেরা করে। সে যেমন করেছে, ফিরোজের ধারণা সে পুরোপুরি না হলেও অস্বাভাবিক একজন মানুষ যে রিক্সা পছন্দ করে না, তারপরেও প্রায় সারাদিনই রিক্সার উপর থাকে। রিক্সা ভাড়া করে ঘন্টা হিসেবে। সারাদিনের জন্য ভাড়া করলে সস্তা পাওয়া যায়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ভাড়া 200 টাকা। দুপুরে খাওয়া, বিকেলে নাস্তা এবং মাঝে মধ্যে চা, এই 2 টাকার বাইরে। এর মধ্যে বেশ কয়েকবার ফিরোজ সারাদিনের জন্য রিক্সা ভাড়া করেছে, আজও করেছে। গত কয়েক মাস ধরে তাকে বিচিত্র সব জায়গায় অদ্ভুত সময়ে যেতে হচ্ছে। আজ দুপুর 2টায় এক ভদ্রলোকের সঙ্গে সে দেখা করবে। ভদ্রলোকের নাম রকিব। তিনি নাকি থিওসফিক্যাল সোসাইটির সদস্য, বিখ্যাত মিডিয়াম। হারানো মানুষ সম্পর্কে অনেক কিছু বলতে পারে। অনেক হারানো ছেলে পুত সম্পর্কে নির্ভুল সংবাদ দিয়েছেন। ভদ্রলোক প্রড না, কারণ তিনি টাকা পয়সা নেন না। তবে প্রড না হলেও বিরক্তিকর মানুষ বটেই। কয়েকদিন পর পর আসতে বলেন এবং অদ্ভুত সময় আসতে বলেন। দুপুর 2টা, বিকেল 3:30। ভদ্রলোকের কথা বলতে পছন্দ করেন। সব কথাবার্তাই পরকাল, মন্ত্রযন্ত্র, ভূতপ্রেত বিষয়ক। দুপুরবেলা ভূতপ্রেতের কথা শুনতে ভালো লাগে না। ফিরোজ গম্ভীর মুখে শুনে যায়। গরজটা তার। গত কয়েক মাস ফিরোজের কিছু অভিজ্ঞতা হয়েছে। তার ধারণা এই অভিজ্ঞতা না হলে কোনো ক্ষতি ছিল না। প্রথম অভিজ্ঞতা হলো মানুষের মূল্য খুবই সামান্য। 10,000 টাকা হারিয়ে গেলে 20 বছর পরেও সেই টাকা শোকে মানুষ কাতর হয়। মানুষ হারিয়ে গেলে 20 দিন পরই আমরা মোটামুটিভাবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। দ্বিতীয় অভিজ্ঞতা হচ্ছে হারানো মানুষ খুঁজে বের করার কোনো পদ্ধতি বাংলাদেশে নেই। থানায় গেলে পুলিশ অফিসাররা বিরক্ত মুখে বলে জিডি এন্ট্রি করুন, বলেই তিনি হাই তোলেন। মানুষ হারানোর সংবাদ পুলিশের কাছে হাই তোলার মতো ব্যাপার। ফিরোজ থানার সেকেন্ড অফিসারের হাই অগ্রাহ্য করে ডিজি এন্ট্রি করিয়েছেন। তারপর জিজ্ঞাসা করছিল এখন কি। সেকেন্ড অফিসার বিস্মিত হয়ে বললেন, এখন কি মানে? ডিজি এন্ট্রি তো করানো হলো, এখন আপনারা কি করবেন? আমরা অ্যাকশন নেব। কি অ্যাকশন নেব সেটা তো আমাদের ব্যাপার, আপনার কিছু না। ফিরোজ অন্তত বিনয়ের সঙ্গে বলল, আমি আসলে জানতে চাচ্ছি নিখোঁজ মানুষের বিষয়ে আপনারা কি করেন? সব থানায় ইনফর্ম করা হয়। তারপর মানে সব থানা আপনারা জানালেন, তারপর থানাগুলো থেকে কি করা হয়? সেকেন্ড অফিসার বিরক্ত হয়ে বললেন, সত্যি কথা বলতে জানতে চান? কিছুই করা হয় না। কি করা হবে? আপনার কি ধারণা থানার স্টাফ হারিকেন জ্বালিয়ে আপনার বাইকে খুঁজতে বের হবে? খুন, দর্শন, ডাকাতি দেখে এরা কুল পায় না, মানুষ খুঁজে বেড়াবে কখন? তাহলে মানুষ নিখোঁজ হলে আমরা থানায় খবর দিই কেন? রেকর্ডের জন্য দেই। এটা রেকর্ড থাকলো। থানায় রেকর্ডের গুরুত্ব অনেক বেশি। এই রেকর্ড থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসে। এমনও তো হতে পারে যে আপনি আপনার বাইকে খুন করে ডেড বডি গুম করে থানায় এসে জিডি এন্ট্রি করলেন, বাই মিসিং। হতে পারে না? জি না, হতে পারে না। আপনার কাছে হতে পারে না, কিন্তু অনেকের কাছে হতে পারে। আমার চাকরি বেশি দিন হয়নি, এর মধ্যে এই ধরনের কেসই গোটা 10 দেখেছি। বলেন কি? খুব বেশি দুশ্চিন্তা করবেন না। অল্প বয়সী মেয়েটি হারিয়ে গেলে টেনশনের ব্যাপার থাকে। মেয়েরা ব্রেথেলে চলে যায়, বিদেশে চলে যায়। যৌনকর্মী হিসেবে বিদেশে বাংলাদেশি মেয়েদের সুনাম আছে। কি বলছেন এসব? শুনতে খারাপ লাগছে, সত্যি কথা শুনতে সব সময় চিরতার প্রাণীর মতো লাগে। চিরতার পানি খেয়েছেন? না খেলে খাবেন। রবীন্দ্রনাথ ঠাকুর খেতেন, শরীরের জন্য ভালো, শরীরটা ভালো রাখুন, হেলথ ইজ ওয়েলথ। তাহলে আমি কি ধরে নেব আপনারা আমার নিখোঁজ ভাই সম্পর্কে কিছুই করবেন না? কিছুই ধরে নেবেন না। একটা ভালো উপদেশ দিই, শুনুন। ভাইয়ের ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিতে থাকুন। চালু পত্রিকাগুলোয় প্রতিদিন বিজ্ঞাপন দিন।
খবরদার কোনো পুরস্কার ঘোষণা করবেন না। পুরস্কার ঘোষণা করছেন কি মরছেন, জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ভালো একটা উপদেশ ফ্রি ছাড়াই আপনাকে দিলাম। গত কয়েক মাস ফিরোজের অন্যতম ও প্রধান কাজ হয়েছে উপদেশ শোনা এবং প্রতিটি উপদেশ মানার চেষ্টা করা। পত্রিকা বিজ্ঞাপন দিয়েছে, শুরুতেই প্রতিদিন, তারপর সপ্তাহে একদিন, তারপর একটি পত্রিকায় প্রতি 15 দিন একবার। শুধু দেশি পত্রিকায় না, একজন উপদেশের কথা শুনে কলকাতার আনন্দবাজার এবং স্টেট সামনেও বিজ্ঞাপন দিয়েছেন। আরেকজনের উপদেশ শুনে জাতিসংঘের মিসিং পারসন ব্যুরোতে $20 খরচ করে নাম এন্ট্রি করিয়েছেন। এরা যুদ্ধবিধ্বস্ত অঞ্চল এবং শরণার্থী মিসিং পারসনের তালিকা তৈরি করে। একজন ফিরোজকে বলল পিসপিসানি গলায়, পাসপোর্ট অফিসে খোঁজ নাও, তোমার ভাই রিসেন্টলি কোনো পাসপোর্ট করিয়েছে কিনা। মানুষের ভেতর অনেক জটিলতা থাকে, চট করে বোঝা যায় না। আমি একজনকে জানি, ফ্যামিলি ম্যান, স্ত্রীপুত্র কন্যার জন্য অসীম মমতা। হঠাৎ করে সে মিসিং পার্সন হয়ে গেল। পাসপোর্ট অফিসে খোঁজ নিয়ে জানা গেল সে পাসপোর্ট করিয়েছে। সেই পাসপোর্টের সূত্র ধরে জানা গেল সে চলে গেছে অস্ট্রেলিয়ায়। খুব পাকাপাকিভাবে গিয়েছে ইমিগ্রেশন নিয়ে, অন্য একটা মেয়েকে বউ হিসেবে নিয়ে গেছে। কাজেই আমার মতো পাসপোর্ট অফিসে খোঁজ নেওয়া খুব গুরুত্বপূর্ণ। অফিসিয়ালি এসব কাজে অনেক সময় লাগে। দালাল ধরলে 1 সপ্তাহের মধ্যে জানতে পারবেন। 1000 খানিক টাকা খরচ হবে। 1000 খানিক না, ফিরোজ 3000 টাকা খরচ হলো। 3000 টাকার বিনিময়ে জানা গেল হাসানুজ্জামান নামে কোনো পাসপোর্ট ইস্যু হয়নি। একজন গম্ভীর মুখে বললেন, মেডিকেল কলেজগুলো ছাত্রছাত্রীদের জন্য ডেড বডি কেনা হয়, আপনি জানেন? সাধারণত কেনা হয় বেওয়ারিশি লাশ। বেওয়ারিশি লাশ একটা ভালো মার্কেট বাংলাদেশে আছে। ওইসব জায়গায় খোঁজ নিয়েছেন? খোঁজটা নিতে হবে গোপনে, ডোমদের মাধ্যমে। এইসব বিজনেসে অনেক হুশহাস ব্যাপার আছে। হুশহাস ব্যাপার মানে পিসি ব্যাপার। আমার এক দূর সম্পর্কের রিলেটিভ সম্পর্কে চাচা, তার বড় ছেলে হঠাৎ হারিয়ে গেল। ওদের টাকা পয়সার কোনো অভাব ছিল না, বিরাট ক্ষমতাবান। এরা প্রায় তোলপাড় করে ফেলল, যাকে বলে কম্বিং অপারেশন। শেষে ছেলেটার ডেড বডি পাওয়া গেল জানেন কোথায়? মেডিকেল কলেজের ডিসেকশন রুমে। ছাত্রছাত্রীরা ডেড বডি কাটাকুটি করছে। লিডার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, লিভার এক জায়গায়, কিডনি আরেক জায়গায়, হার্ট আরেক গামলায়। কাজেই খোঁজখবর যখন করেছেন ভালো মতো করেন। লিভ নো স্টোন আনটর্নড। ফিরোজ এখন ক্লান্ত, খুব বিরক্ত। বিরক্তিটা কার উপর সে জানে না, সম্ভবত তার ভাইয়ের উপর। মানুষটা হারিয়ে গিয়েছে সবচেয়ে বড় বিপদে তাকে ফেলে দিয়ে গেছে। দুপুর 2টায় খিদে পেলে পৃথিবীর সবচেয়ে বোরিং মানুষটার সামনে তাকে হাসি মুখে বসে থাকে। পরকাল, ইএসপি, তারপর হচ্ছে ক্লিওভেন্স, অ্যাস্ট্রেল প্রজেকশন সম্পর্কে গল্প শুনতে হচ্ছে। কোনো মানে হয় না। ফিরোজের এখন ইচ্ছে করে নিজেরই নিরুদ্দেশ হয়ে যেতে। এক সকালবেলা ঘুম থেকে উঠে চা খাবে, চায়ের সঙ্গে সিগারেট, তারপর ভালো একটা পায়জামা পরে হাসি মুখে ঘর থেকে বের হওয়া এবং আর ফিরে না আসা। রকিব সাহেব বাসায় ছিলেন। একটা বাচ্চা ছেলে এসে বলল, আব্বুর জ্বর শুয়ে আছে। ফিরোজ বলল, আমি কি চলে যাব? ছেলেটি বলল, আপনাকে বসতে বলেছে। রকিব সাহেব 1 ঘন্টা পর গায়ে একটা চাদর জড়িয়ে উপস্থিত হলেন। ফিরোজ উঠে দাঁড়িয়ে বিনয়ের সঙ্গে বলল, আপনার নাকি জ্বর? রকিব সাহেব বললেন, শরীরটা একটু খারাপ যাচ্ছে। পরপর কয়েকদিন রাত জাগলাম। বয়স হয়েছে, আগের মতো রাত জাগতে পারি না। ফিরোজ বলল, আমার ভাইয়ের ব্যাপারে কোনো ইনফরমেশন কি পেয়েছেন? রকিব সাহেব হাসি মুখে বললেন, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়ে যাব। আমাদের ইনফরমেশন গ্যাদারিং টেকনিকটা একটু আলাদা। আমাদেরটা তো টেক্সট মেল, ইমেল নেই। আমাদের যোগাযোগটা হয় মানসিকভাবে, সময় লাগে। জি, বুঝতে পারছি। না, বুঝতে পারছেন না, বোঝাটা এত সহজ না। একটা ঘটনা বলি, শুনুন। ঘটনা শুনলে আমাদের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা হবে। রকিব সাহেবের যোগাযোগ পদ্ধতি সম্পর্কে ধারণা নেবার কোনো ইচ্ছে ফিরোজের নেই। সে এখন পুরোপুরি নিশ্চিত পুরো ব্যাপারটা বাহতাবাজি। খিদে তার নাড়িভুড়ি হজম হয়ে যাচ্ছে, মাথা ঘুরছে। তার উচিত এই বাড়ি থেকে বের হয়ে সোজা কোনো রেস্টুরেন্টে ঢুকে গরুর ভুনা, মাংস এবং গরম গরম পরোটার অর্ডার দেওয়া। সঙ্গে কয়টা পেঁয়াজ থাকবে, মাঝে মধ্যে পেঁয়াজ কামড়াবে। প্রচণ্ড খিদের সময় হঠাৎ কিছু খাবার খেতে ইচ্ছে করে। আজ পরোটা গোস্ত খেতে খুব ইচ্ছে করছে। অনেক দিন অন্য কোনো খাবার খেতে ইচ্ছে করছে না। ফিরোজ সাহেব, জি।
আপনার কি শরীর খারাপ নাকি? চেহারা কেমন যেন মলিন লাগছে। জি না, শরীর ভালো আছে। চা খাবেন? চা খেতে খেতে গল্প করি। আপনার মনের শান্তির জন্য বলে রাখি, আপনার ভাই এই ব্যাপারে আমি অনিতাকে বলেছিলাম। অনিতা আমাদের থিওসফিক্যাল সোসাইটির সদস্য, অত্যন্ত পাওয়ারফুল মিডিয়াম। সে আমাকে জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে পজিটিভ কিছু বলতে পারবে। আমি কি 1 সপ্তাহ পরে আসবো? আসুন, আগামী বুধবারে আসুন, রাত 10টার পর আসুন। অসুবিধা হবে না তো? জি না। ওই রাতে আমাদের একটা সিএনসিও হবে। ইচ্ছে করলে আবর্জবার হিসেবে থাকতে পারবেন। সোসাইটির বাইরে কারোর থাকার অবশ্যই নিয়ম নেই, তবে আপনার ব্যাপারে আমি বলে টোলে ব্যবস্থা করে রাখবো। জি আচ্ছা, এখন শুনুন। আমার জীবনে একটা অদ্ভুত ঘটনা। 4 বছর আগের কথা, অক্টোবর মাস, তারিখ হলো 9 তারিখ। সন্ধ্যাবেলা এক ভদ্রলোক এসে উপস্থিত হলেন। 2 বছর আগে তার একটা মেয়ে মারা গেছে। কিছুদিন হলো রোজ মেয়েটাকে স্বপ্ন দেখছেন। মৃতা মেয়ের সঙ্গে যোগাযোগ করতে চান, আমরা তাকে ব্যবস্থা করে দিতে পারি কিনা। তিনি সঙ্গে করে মেয়েটার কিছু ব্যবহৃত জিনিসপত্র নিয়ে এসেছেন। মেয়ের ছবি এনেছেন, তার হাতের লেখা একটি ডায়েরি এনেছেন। আমি বললাম রেখে যান, কিছুদিন করা যায় কিনা। মৃত মানুষের আত্মাকে চক্রে আহ্বান করা কঠিন কিছু না, তবে অল্প বয়সে মারা গেলে সমস্যা হয়। প্ল্যানসেটে বা চক্রে শিশুদের আহ্বান করার নিয়ম নেই, আহ্বান করলেও তারা আসে না। ফিরোজ জড়ানো গলায় বললেন, ও। ঘুমে তার চোখ জুড়িয়ে আসছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সোফায় সে এলিয়ে পড়বে এবং তার নাক ডাকা শুরু করবে। ভদ্রলোক একটা ভয়ঙ্কর গল্প পেতেছেন, এর মধ্যে নাক ডাকানো ভয়াবহ ব্যাপার হবে। ঘুম কাটানোর কিছু পদ্ধতি সেই ব্যবহার করেছে, লাভ হচ্ছে না, উল্টা আরও ঘুম পাচ্ছে। সব পদ্ধতি কোনো না কোনো সময়ে ব্যাক পাওয়ার করে উল্টো দিকে চলা শুরু করে। তার বেলায় এখন তাই হচ্ছে। ভয়ঙ্কর কোনো ঘটনার কথা ভাবলে ঘুম কেটে যায়। সে ভাবছে বাসায় পৌঁছেই দেখবে তার মা আকলিমা বেগম আঁকাবাঁকা অক্ষরে একটা চিঠি পাঠিয়েছে। চিঠির প্রতিটা সংবাদ ওই দুঃসংবাদ। বাবা ফিরোজ, তুমি জমি বিক্রি করিয়া টাকা পাঠাইতে বলিয়াছ। আমি যথাসাধ্য চেষ্টা করিয়াছি। লোকজনের হাতে এখন টাকা নাই, জমি কিনিবার ব্যাপারে কাহারও আগ্রহ নাই। তুমি মহাবিপদে পড়াইয়া ইহা আমি জানি, কিন্তু কি করব আমি, নিরুপায়। ফিরোজ সাহেব, জি স্যার। আপনার জ্বর টর আসছে নাকি? চোখ লাল, বোধ হয় জ্বর আসছে। আজ বরং উঠি, গল্পের শেষটা শুনে যান। শেষটা না শুনলে মনের উপর চাপ থাকে, এই চাপ মানসিক শান্তির জন্য ক্ষতিকর। তারপর কি হলো শুনুন। আমরা কয়েকদিন সিএন্স করলাম এবং প্রতিবারই রিডিং পেলাম মেয়েটা জীবিত, মৃত নয়। বুঝতে পারলাম ব্যাপারটা। জি, আপনার নিজের ধারণা হলো আমরা কিছু ভুল করছি। আত্মার অনেকগুলো টেস্ট থাকে, নানা স্তরে তাদের বাস। পৃথিবীর কাছাকাছি যারা থাকে তাদের চিন্তা ভাবনা দেহদিরের মতো। ফিরোজ বাসায় পৌঁছালো জ্বর নিয়ে। তার চেপে জ্বর এসেছে। জ্বর আসার একটা সুবিধাও হয়েছে, পরোটা গোস্তের ব্যাপারের মাথা থেকে চলে গেছে। এখন ইচ্ছে করছে কাঁথার ভেতর ঢুকে পড়তে। দরজা জানালা বন্ধ করে কাঁথার ভেতর ঢুকে কুণ্ডলি পাকিয়ে যাওয়া, মোটামুটি মাতৃগর্ভের মতো একটা পরিবেশ তৈরি করে জন্মের আগের অবস্থায় ফিরে যাওয়া। এই স্টেটের ও নিশ্চয়ই কোনো নাম আছে। থিওসফিস্ট রকিব সাহেব বলতে পারবেন। দরজা খুলে দিল ইমন। সে দরজা খোলা শিখেছে, চেয়ারের উপর দাঁড়িয়ে সিটকিরি খুলতে পারে এবং এই কাজ খুব আগ্রহের সঙ্গে করে। ফিরোজ বলল, খবর কি রে? ইমন বলল, মা তোমাকে ডাকে। ফিরোজ বিরক্ত মুখে বলল, মা আমাকে ডাকবে কি রে বেটা? আমি তো এইমাত্র ঢুকলাম, ভাবি তো জানেই না আমি এসেছি। ইমন আবারও বলল, মা তোমাকে ডাকে। ইমনের মধ্যে রোবট টাইপ কিছু ব্যাপার আছে, মাথার ভেতর কিছু ঢুকে গেলে সেটাই বলতে থাকে। ফিরোজ বলল, যাচ্ছি, হাত মুখ ধুয়ে তারপর যাই। বুঝলি রে বেটা, শরীর ভালো না, থার্মোমিটার না নিয়েও বুঝতে পারছি 103 জ্বর। মা তোমাকে এখনো ডাকে। ফিরোজ সুরাইয়ার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে গেল। খাটে বিছানো সাদা চাদর রক্তে মাখামাখি, চাদর থেকে গড়িয়ে মেঝেতেও পোটা পোটা রক্ত পড়ছে। সুরাইয়ার মুখ ছাইবর্ণ, প্রচণ্ড ব্যথায় সে নিজের মাথা চেপে রাখছে, তা বোঝা যাচ্ছে শুধু তার কণ্ঠ হাড়ের ওঠানামা দেখে। ভাবি কি হয়েছে? সুরাইয়া পিসপিস করে বলল, বুঝতে পারছি না, বোধ হয়
অ্যাবরেশন হয়ে যাচ্ছে। কি সর্বনাশী কথা, ভাবি আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স নিয়ে আসি, তুমি আর কিছুক্ষণ এইভাবে থাকো। সুরাইয়া জবাব দিল না। গোলাটে চোখে তাকালো। সেই গোলাটে চোখের দিকে তাকিয়ে পিরোজের মনে হলো অ্যাম্বুলেন্স আনতে গিয়ে সময় নষ্ট করা যাবে না, এই সময় হাতে নেই। তাকে যা করতে হবে তা হচ্ছে ভাবিকে পাজা কোলার করে নিয়ে এক্ষুনি রাস্তায় চলে যেতে হবে। কোনো একটা বেবি ট্যাক্সি উঠে বেবি ট্যাক্সিকে বলতে হবে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, তাড়াতাড়ি। বেবি ট্যাক্সি জ্বরের গতিতে যাচ্ছে। পিরোজ সুরাইয়ার অচেতন শরীর কোলে নিয়ে বসে আছে। পিরোজের পাশে ইমন। তার মুখ দেখে মনে হচ্ছে না সে খুব ভয় পাচ্ছে। সে অবশ্যই তার মায়ের মুখের দিকে তাকাচ্ছেও না। সেই বেবি ট্যাক্সির সাইডে আয়নাটার দিকে তাকিয়ে আছে। এই আয়নায় বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখা যাচ্ছে। বেবি ট্যাক্সিওয়ালার মুখ দেখতে ভালো লাগছে, কেমন গোল মুখ, চোখ দুটিও মার্বেলের মতো গোল। এর মধ্যে একবার সে শুধু তার ছোট চাচার দিকে তাকিয়েছে। ছোট চাচা খুব কাঁদছেন, শব্দ করে কাঁদছেন না, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ছোট চাচা কান্না দেখে তার মনে হচ্ছে মা মারা গেছেন। এখন থেকে সকালে কে তাকে স্কুলে নিয়ে যাবে? ছোট চাচা স্কুল থেকে ফেরত নেবার সময় ছোট চাচার সময় মতো আসবে তো? দেরি করে এলে তার খুব খারাপ লাগবে, কষ্ট হবে। সুরাইয়াকে হাসপাতালে ভর্তি করা হলো। সন্ধ্যা 6টা। রাত 3টায় ডাক্তাররা তাকে অপারেটিং রুমে নিয়ে গেছেন। তাদের দেখে মনে হচ্ছিল না রোগী সম্পর্কে তারা খুব আশাবাদী। কিছু একটা করতে হয় বলে অপারেটিং রুমে নিয়ে যাওয়া। ইমন একটা বেঞ্চে একা একা বসে আছে। এত রাত হয়েছে তারপরেও সে জেগে আছে, ঘুম পাচ্ছে না। ছোট চাচা তাকে একটা কলা আর বনরুটি কিনে দিয়েছে। সেই কলা এবং বনরুটি হাতে বসে আছে। ছোট চাচা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছেন। একবার ডাক্তারের কাছে যাচ্ছেন, একবার ওষুধ কিনতে যাচ্ছেন, একবার যাচ্ছেন রক্তের জন্য। তবে কিছুক্ষণ পরে এসে ইমনকেও দেখে যাচ্ছেন। ভোর 4টায় ছোট চাচা এসে ইমনকে বললেন, ইমন, তোর একটা বোন রয়েছে, তোর বোনটা ভালো আছে, তোর মাও ভালো আছে, আর কোনো চিন্তা নাই। ইমন বলল, বোনটার নাম কি? নাম এখনো রাখা হয়নি। নাম রাখা হয়নি কেন? ছোট চাচা সেই প্রশ্নের জবাব না দিয়ে ক্লান্ত গলায় বললেন, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, বেঞ্চিতে লম্বা হয়ে শুয়ে ঘুমিয়ে পড়ব। তুই কলাটা এখনো খাসনি? না, আমাকে দে, খেয়ে ফেলি, খিদে চোখ অন্ধকার হয়ে আসছে। পিরোজ কলা খেয়ে বেঞ্চে শুয়ে পড়লো এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। ইমন ছোট চাচার মাথার কাছে জেগে বসে রইল। তার মনে হচ্ছে জেগে থাকাটা খুব দরকার। বেঞ্চটার পাশে চওড়া কম। ছোট চাচা যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। পাহারা দেওয়ার জন্য তাকে জেগে থাকতে হবে। তার একটা বোন হয়েছে, অথচ তার নাম রাখা হয়নি। এই চিন্তাটাও তাকে অভিভূত করছে। সবারই নাম আছে, শুধু তার বোনের কোনো নাম নেই। যদি নাম রাখতে ভুলে যায়, যদি কোনোদিনই তার নাম না রাখা হয়, তাহলে কি হবে? মন খারাপ করে বেচারি ঘুরে বেড়াবে, কেউ তাকে খেলতে রাখবে না। কি করে রাখবে? মেয়েটার তো নামই নেই। আজ সারাদিন নানান রকম ভয়াবহ সমস্যা ইমন পার করছে। তার চোখে এক ফোঁটা পানি আসেনি। এখন এই ভোর রাতে বোনটার দুঃখে তার চোখে পানি এসে গেল। সে যতবারই শার্টের হাতায় চোখ মুছে ততবারই চোখে পানি ভর্তি হয়ে যাচ্ছে। তার একটা বোন হয়েছে, সে বোনটার নাম নেই কেন? এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের ছোট রেডি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।